ভাই সেভেন সিস্টার্সে কি চিকেন নেক ছাড়া অন্য কোনো ওয়ে আছে যাওয়ার? ভারতীয় ভূমির উপর দিয়ে যাওয়ার তো আর কোনো ওয়ে নাই। আচ্ছা, আপনাকে হয় বাংলাদেশের ভেতর দিয়ে যেতে হবে, অথবা নদীপথে আপনি আসবেন হলদিয়া থেকে চিটং বন্দরে অথবা মংলা বন্দরে, তারপরে বাকি অংশটুকু আপনি ক্রস করবেন। এবং এই জন্যই তো ইন্ডিয়ানরা গত বেশ কিছুদিন ধরে কি কাজ করলো, মংলা থেকে মানে রেলওয়ে লাইন প্রজেক্ট নিল, মংলা পোর্টের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলো, চিটাং পোর্টের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলো, থেকে চিটাং পোর্ট থেকে ফেনী ক্রস করে সরাসরি ত্রিপুরাতে যাওয়ার রাস্তা করলো, ব্রিজ করলো। এগুলো সব কিছু তো করা হয়েছে এই কারণেই, সো দ্যাট তারা চিকেন নেকের যে জায়গাটা, ওটা কোনো কোনো জায়গায় 17 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 27 কিলোমিটার এরকম চওড়া এবং ছোট, ওই জায়গা দিয়ে এত যাওয়া যাচ্ছে না। কলকাতা থেকে চিকেন নেক হয়ে আপনি যদি আগরতলা যেতে চান তাহলে অ্যারাউন্ড 1200 না কত কিলোমিটার ক্রস করতে হয়। জি। হোয়ারএজ আপনি কলকাতা থেকে যদি বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেনে করে যান তাহলে অ্যারাউন্ড 500 কিলোমিটার যাওয়া লাগতেছে। আর আমার কথা হচ্ছে এগুলো আমাদের দিতে সমস্যা ছিল না, দে কুড ইউজ ইট, বাট প্রবলেম হয়ে গেছে যে ফ্রিতে ইউজ করতে চাইতেছিল। ঠিক আছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই যে প্রথমে মানে এদের সমস্যা তো এইটাই যে প্রথমে মালবাহী গাড়ি যাবে, তারপরে যাত্রীবাহী গাড়ি যাবে, এরপর সৈন্যবাহী গাড়ি যাবে, এরপর সৈন্যরা ক্যান্টনমেন্ট বানানো শুরু করবে, বাংলাদেশ দুই ভাগ করে ফেলবে, যেভাবে ইসরায়েল একসময় মানে শুরু করেছিল। প্রথমে গাজা এবং ওয়েস্ট ব্যাংক দুটাকে আলাদা করে ফেললো, আলাদা করে এবার ওয়েস্ট ব্যাংক তো মোটামুটি খেয়েই ফেলছে, গাজা স্ট্রিপও আর একটু সামান্য একটু বাকি। ওয়েল, চিকেন নেক যদি মানে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে দীর্ঘ পরিকল্পনাটা ছিল, এই পরিকল্পনাটা তো এখন আর ওদের টার্মস অনুযায়ী হচ্ছে না। এখন তারা এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদেরকে চিকেন নেক স্ট্রেনদেন করতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা স্ট্রেনদেন করার চেষ্টা করছে, চিকেন নেকের আশেপাশে তারা ক্যান্টনমেন্ট ডেভেলপ করছে। তাদের একটু খারাপ লাগছে, কারণ ক্যান্টনমেন্ট বানাতে তো অনেক টাকা লাগে। তো তারা ওই টাকাটা মানে শেখ হাসিনা এবং তার পরিবারকে দিত প্রতি বছর, কম কম টাকা খরচ করে কাজগুলো করায় ফেলতো তাদেরকে দিয়ে। ঠিক আছে, মানে শেখ হাসিনার গভর্নমেন্ট তো অদ্ভুত অদ্ভুত সব আইন তৈরি করছিল, জয় বাংলা বলতে হবে, মানে অ্যাজ ইফ খাওয়ার আগে বিসমিল্লাহ বলার মতো করে এটা বলতে, আইন করে বলতেছে যে এটা বলতে হবে। বঙ্গবন্ধুর নাতি পুতি তারপরে যা আছে সবার জন্য রাষ্ট্রীয় টাকায় নিরাপত্তা বিধান করতে হবে। এই ধরনের আইন যেগুলো আমাদের চোখে আসছে, আপনি কিছু বলছিলেন, আমি কিছু বলছিলাম। আর অলিখিত কত ধরনের সুবিধা দিছে এটা তো উনি নিজেই মুখ ফুসকে বলে ফেলছেন, যে ভারতকে যা দিয়েছি তা ভারত জীবনেও ভুলবে না। এখন এই দেওয়াগুলো তো বন্ধ হয়ে গেছে। এখন ধরেন যে ওইখানে চিকেন নেক সেভ করা লাগবে, চিকেন নেক কার কাছ থেকে সেভ করা লাগবে? আমাদের কাছ থেকে না, আমরা তো কখনো বলি নাই। আপনার স্বপ্নে আপনি কখনো ভাবেন যে চিকেন নেকে অ্যাটাক করতে যাবেন? দরকার আছে? আমরা ভাই খুবই শান্তিপ্রিয় দেশ। ওর থ্রেট চিকেন নেকে হচ্ছে চায়নার কাছ থেকে। এখন যখন দেখলো যে বাংলাদেশ আর এই ট্রানজিটগুলা দিবে না, আগের মতো করে আর দিবে না, তখন সে দেখলো যে না, এখন তাহলে চিকেন নেকই আমার শেষ ভরসা। আপনি যখন দেখতেছেন যে এই আইলটা ব্যবহার করে আমার যাওয়া লাগে, কিন্তু এই আইলের নিচে জমিটা যার, তার সাথে আপনি একটা চুক্তি করে ফেললেন, ভালো সম্পর্ক করে ফেললেন, ভাই আইলের উপর দিয়ে তো সব যাইতে পারবে না, কিছু জিনিস তোমার ভেতর দিয়েও যাবে। ঠিক আছে, তো যখন আপনি দেখলেন যে না, নিচের যে ইয়েটা আছে তারা এখন আপনাকে যেতে বাধা দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? আবার আইল দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এবার আইল দিয়ে যাওয়ার সময় আইলের ওপরে যার জমি আছে সে যখন মানে প্রেশার দিচ্ছে আপনাকে, তখন আপনি আইলটাকে আরো শক্ত করার চেষ্টা করবেন, দুই পাশে বেড়া দেওয়ার চেষ্টা করবেন। সেম থিং ইজ হ্যাপেনিং, যে ওরা বাংলাদেশের মানে ওদের তো গ্র্যান্ড ডিজাইনটা কি ছিল এটা বুঝতে তো আইনস্টাইন হওয়ার দরকার নেই। প্রথমে আপনি মনে করেন যে নিচের যে জমিটা আছে এই জমিটা দিয়ে অনেকগুলো যাওয়ার রাস্তা করলেন, তারপরে একদিন কিন্তু আপনি বলবেন ভাই বেচবা নাকি জমিটা আমার কাছে। আমাদের থেকে মাত্র 27 কিলোমিটার দূরে, আমাদের নর্থ বেঙ্গলের সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে একটা দেশ, নাম কি ছিল? সিকিম। এই সিকিমরে তো এই সিস্টেমই তারা দখল করে নিছে। তাহলে আমাদের যে করতো না, এই গ্যারান্টিটা কোথায় লেখা ছিল? এখন ধরেন এই সত্য কথা বললে আপনি এখন অ্যান্টি ইন্ডিয়ান। নো, ইউ আর নট অ্যান্টি ইন্ডিয়ান, ইউ আর রিডিং ইউর ওন হিস্টোরি। আমি যখন দেখছি যে আমার আইলের ওপরের জমিটা আপনি এইভাবে দখল করছেন, তা আমার জমিটা যে আপনি এইভাবে দখল করবেন না এটা তো কোনো গ্যারান্টি নাই। আর আপনি 1971 আমার সাথে 7টা যে গোলামি চুক্তি করছেন, সেই চুক্তির 3 নম্বর ক্লজই ছিল যে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। 4 নম্বর ক্লজ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার নাই, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমরা চলবো, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আরেকটা ডেঞ্জারাস জিনিস ছিল পররাষ্ট্র নীতির ব্যাপারে
আমরা ইন্ডিয়ার কথা শুনবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে গত 54 বছর ধরে আসলে তাই হয়েছে। ইউ উইল নট বিলিভ যে গত প্রায় 54 বছর ধরে, মেবি 52 বছর ধরে আমেরিকাতে বাংলাদেশের জন্য আলাদা কোনো ডেস্কই ছিল না। ওই ইন্ডিয়াদের কাছ থেকে শুনে নেই তো বাংলাদেশের ব্যাপার কি হবে। দ্যাট ওয়াজ রিয়েলি আনফর্চুনেট না? চুক্তির 1 নম্বরে যেটা ছিল জি, সেটা হচ্ছে যে বাংলাদেশের তো সিভিল সার্ভিস লাগবে, প্রশাসন লাগবে না? এই প্রশাসনে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে এই প্রশাসনে নেওয়া হবে। তাইলে 100 জনের ভিতরে 20 জন আপনি মুক্তিযোদ্ধা ডিসি পাইলেন মনে করেন, ঠিক আছে? বাকি কয়টা থাকলো? 80টা ডিসি। এই 80টা ডিসি ইন্ডিয়া দিবে। অ্যান্ড আমরা জানিও না যে আমাদের এই 80টা ডিসি কিন্তু চলেও আসছিল বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য 1971 এর পরে। মানে আমার বাংলাদেশের দায়িত্ব পালন করবে 80 জন ইন্ডিয়ান। বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব, কারণ ওরা ক্লজ দিল যে তোমার দেশ তো যুদ্ধের পরে আসলে হবে না। আবার এই দেশের অনেক প্রশাসক আছে, যারা ডিসি আছে, যারা পাকিস্তানি মনোভাবাপন্ন, তাদেরকেও তো তোমরা রাখতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমরা তোমাদেরকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস অফিসার যেগুলো আছে ওই অফিসার। তাহলে ভাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাংলাদেশ